বিশ্ব পরিবেশ দিবস আজ। প্রাকৃতিক দুর্যোগে বছরে ক্ষতি প্রায় $3 বিলিয়ন। বাজেটে বরাদ্দ 1%-ও কম, বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের। ফুটবল খেলা কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র ভৈরব রেল স্টেশন। রাতভর সংঘর্ষে 8 পুলিশ সহ আহত 30। 5.5 ঘন্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রাউস। কার্বন নিঃসরণে ভূমিকা না রেখেও ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু পরিবর্তনের চরম মূল্য চুকাতে হচ্ছে বাংলাদেশকে। প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর দেশের অর্থনীতিতে প্রায় $3 বিলিয়ন ক্ষতি তৈরি করছে, যা জিডিপির 2-3%। তবে এই ক্ষেত্রে বাজেটে জলবায়ু খাতের বরাদ্দ জিডিপির 1%-ও কম, যা চাহিদার তুলনায় অতি নগণ্য। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন পুরো বাজেটই হতে হবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহনশীল। বিশ্ব পরিবেশ দিবসে জলবায়ু বাজেট নিয়ে মাহবুব হাসান নিপনের বিশেষ প্রতিবেদন। চোখের সামনে জল ও মাটির আদিম যুদ্ধ দেখতে দেখতে বৃদ্ধা সানোয়ারা বেগমের চুলে এখন পদ্মার ভাঙনের মতোই সাদা ফেনা। বিয়ের পর থেকে আজ অবধি মোট 9 বার নদী তার উঠোন গিলে খেয়েছে। জীবন মানে কি আমাকে অনেক কইব অনেক বুড়ো অবস্থা হয়েছে গা। অনেক আমাকে লারানের একটা সম্ভব একটা কিনার থাকে বিলা নেই, কিনার ধরে থাই নে আমার এই সর না আছে, আরেক সর আছে, হেরও তো নাই। নদীর ঠিক বুক ঘেঁষে দাঁড়িয়ে আছে উত্তম হালদারের জীর্ণ বসত ভিটা। বিগত 4 বছর তিনি কোনো মানুষের সাথে নয়, লড়াই করেছেন এক অবাধ্য প্রকৃতির সাথে, যিনি চান না কচুরি পানার মতো ভাসতে। বর্ষা আসে মনের ভিতরে একটা ভয়ভীতি কাজ করে প্রতি বছর, যে এই বুঝি নদী গর্ভে বিলীন হয়ে গেল বাড়ি। বাজেট যদি পরিবর্তন করতো আমাদের, তাহলে তো কাজ হইতোই, তাহলে তো অস্থায়ী বাঁধ নির্মাণ হইতো। আমরা মনে করেন আমাদের ভাগ্য পরিবর্তন হইতো। ঝুঁকিতে শুধু উত্তমের একা ঘর নয়, নদী গর্ভে বিলীন হওয়ার অপেক্ষায় কাঁপছে গোটা গ্রাম। এক একটি চেনা স্বপ্ন মুহূর্তেই চুরমার হচ্ছে। নদী শুধু জল নয়, নদী মানুষের কপাল। কপাল যখন ফেরে নদী তখন হাসে, কপাল যখন পড়ে নদী তখন সব গ্রাস করে। কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি কতটা নির্মম বাস্তব সেটি বুঝতে আপনাকে খুব বেশি দূর যেতে হবে না। নদী ভাঙন এই মানুষগুলোর মুখের দিকে তাকালেই তা সহজেই অনুমান করা যায়। নদী ভাঙনের মতো অতিবৃষ্টি, অসময়ে খরা, লবণাক্ততার মতো দুর্যোগের কবলে থাকা এই মানুষগুলোর আর্তনাদ যেন জলবায়ু পরিবর্তনের করাল ক্রাশে এক মানচিত্রের সমবেত কান্নার সুর। টেকনাফ থেকে তেতুলিয়া কিংবা কুড়িগ্রামের চরাঞ্চল থেকে সাতক্ষীরার উপকূল, নির্মম প্রকৃতির এই খামখেয়ালি। প্রকৃতির সেই রুদ্র রূপ তার সীমানা ছাড়িয়েছে। রাজধানীর ধমনীতে যার বিষাক্ত নিঃশ্বাস, উষ্ণায়ন, দূষণ আর প্রকৃতির প্রতি অবজ্ঞার এক জটিল সংমিশ্রণ। কংক্রিটের এই অরণ্য রূপ নিয়েছে আরবান হিট আইল্যান্ডে। বদ্বীপের এই নিষ্পাপ বুক পুড়ছে যে জলবায়ুর করাল ক্রাশে, সেখানে কতটা আলো হয়ে আসবে এবারে বাজেট? সবশেষ অর্থ বছরের জলবায়ু বাজেটের আকার ছিল 41,208.97 কোটি টাকা। এবছরে সম্ভাব্য বাজেটের আকার 9.38 লাখ কোটি টাকা। সেই ক্ষেত্রে জলবায়ু বাজেটের আকার দাঁড়াতে পারে 93,800 কোটি টাকা। প্রশ্নটা আসলে খুব সাদামাটা। জলবায়ু পরিবর্তনের এই যে এত বড় ধাক্কা, তা কি কেবল মোট বাজেটের 10% বরাদ্দ দিয়েই সামাল দেওয়া সম্ভব?
চারদিকে যখন শুধু ভাঙন আর চাতকের মতো চেয়ে থাকা মানুষের ছবি, তখন আমাদের এই বাৎসরিক পরিকল্পনাগুলো আসলেই কতটা টেকসই? বুক পেতে এই বিশাল দুর্যোগ সামলানোর মতো শক্তি আর সাধ্য আমাদের কতটুকুই বা আছে? জলবায়ু পরিবর্তনটাকে ঠিক মতো অ্যাকশনে রূপান্তর করতে হবে। এই কাজটা জন্যে বাজেটে নীতিগত কিছু ডিরেকশন থাকা দরকার, তার জন্য সেটা বাস্তবায়ন করার জন্য আর্থিক বরাদ্দ থাকা দরকার। যারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য টাকাটা আমাদেরকে বরাদ্দ করতে হবে, যতটুকু টাকাই থাকুক সেইখানে আমাদের একটু আলোচনা করা দরকার। প্রত্যেকটা বাজেটে জলবায়ু পরিবর্তনের কথা চিন্তা করে তাদের কাজগুলো করা উচিত। বিগত কয়েক বছরে জলবায়ু বাজেটের বরাদ্দের সিংহভাগই খরচ হয়ে গেছে আকস্মিক ও জরুরি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, যা অবকাঠামোর ক্ষেত্রেই ব্যবহার হয়। অথচ এই জলবায়ুর প্রভাবে দেশের খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য হুমকির মুখে। আমার উপকূলে জলকষ্ট আছে, পানির নাই। আমরা উপরের নদীগুলোতে বাঁধ দিয়ে দিয়েছি, এখন মিষ্টি পানি সুন্দরবন পর্যন্ত পৌঁছানোর আর কোনো উপায় নাই। ইলেকশন হবে কদিনের মধ্যে। এই ইলেক্টেড কমিশনারদের দুর্যোগ ব্যবস্থাপনাতে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিরাট ভূমিকা থাকা উচিত। বছরের এই নির্দিষ্ট জুন মাসে ঢাকার খেরোখাতায় যে বরাদ্দের প্রদীপ জ্বলে, তা যেন কেবলই এক বাৎসরিক আনুষ্ঠানিকতার মরীচিকা না হয়, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। একসময় দেশের বাজারে টেলিভিশন, ফ্রিজ, এসি মানেই ছিল বিদেশি ব্র্যান্ডের আধিপত্য। তবে সময় বদলেছে। দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো শুধু দেশের চাহিদাই মেটাচ্ছে না, আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিচ্ছে। তাতে কমেছে আমদানিও। বিশ্বের 25টিরও বেশি দেশের রপ্তানি হচ্ছে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত টিভি, ফ্রিজ সহ এসি। বর্তমানে দেশে এসব পণ্যের প্রায় 10,000 কোটি টাকার বাজার রয়েছে। প্রতি বছর 20 থেকে 25% হারেই বড় হচ্ছে গৃহস্থালী ইলেকট্রনিক পণ্যের এ খাতটি। জাবেদ আবদুল্লাহর প্রতিবেদন। গত এক দশকে দেশের গৃহস্থালী ইলেকট্রনিক সরঞ্জাম খাতে নীরব বিপ্লব হয়েছে। সুলভ মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির পণ্য দেশের প্রান্তিক অঞ্চলে পৌঁছে গেছে, যা গ্রাম থেকে নগর জীবনকে করেছে সহজ, নিরাপদ ও আনন্দদায়ক। বিভিন্ন শিল্পাঞ্চলে গড়ে উঠেছে আধুনিক ইলেকট্রনিক পণ্যের উৎপাদন কারখানা। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি হচ্ছে স্মার্ট টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন সহ নানা পণ্য। একসময় এসব পণ্যের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা হলেও এখন স্থানীয়ভাবে তৈরি হচ্ছে। ফলে কমেছে উৎপাদন খরচ, বাড়ছে কর্মসংস্থান, আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। ইউরোপ সহ বিশ্বের উন্নত দেশগুলোয় সৃষ্টি হয়েছে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত এসব পণ্যের নতুন বাজার। নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকজনও দেখছে সর্বনিম্ন প্রায় 5,000 টাকা জমা দিয়েও কিন্তু একটা ফ্রিজ ঘরে নিতে পারে। এখন আমার কাছে মনে হচ্ছে যে না, উই ক্যান রিলাই অন দ্যাট। সো আমি অবশ্যই এখন বলবো যে কোনো কিছু আমি ইন্টারন্যাশনাল যে কোনো বাজারের অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করার আগে আমি চেষ্টা করবো অবশ্যই আমার দেশের প্রোডাক্ট ব্যবহার করার। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হলে শুধু উৎপাদন নয়, মান নিয়ন্ত্রণ ও গবেষণায়ও গুরুত্ব দিতে হয়। জানান, সব গুণগত মান ঠিক রেখে বর্তমানে বেশ কিছু দেশীয় ব্র্যান্ড আন্তর্জাতিক মান অর্জন করেছে। গ্লোবাল যে স্ট্যান্ডার্ডগুলো, সাসো যা স্ট্যান্ডার্ডগুলো আছে, যেহেতু এক্সপোর্ট আমাদের করতেই হয়, সো বিভিন্ন কন্টিনেন্টের যেই স্ট্যান্ডার্ড সেটা আমরা ফলো করছি। খাত সংশ্লিষ্টদের মতে, সরকারের কাছ থেকে রপ্তানি প্রণোদনা ও অন্যান্য নীতি সহায়তা পেলে পোশাক শিল্পের মতো দেশের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিও বড় রপ্তানি খাত হয়ে উঠবে। 50টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছি। এর মধ্যে এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর, টেলিভিশন, হোম অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বিভিন্ন দেশে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাবকন্টিনেন্টের ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ আফ্রিকান বিভিন্ন দেশ। এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ায় দেশীয় শিল্পের গ্রহণযোগ্যতা বাড়ছে। টিভির সবচেয়ে বড় শত্রু মেইনলি হচ্ছে দুইটা, একটা হচ্ছে আর্দ্রতা, সেকেন্ড হচ্ছে বজ্রপাত। বাংলাদেশের হচ্ছে ক্লাইমেট, এই দুইটাকে আমরা আর কি ফোকাস করে টিভির টেকনোলজিগুলো নিয়ে এসেছি। বিশ্ববাজারে টিকে থাকতে স্মার্ট প্রযুক্তি এখন বড় চ্যালেঞ্জ। অ্যান্ড্রয়েড ও গুগল ভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট, ভয়েস কন্ট্রোল এবং স্মার্ট কানেক্টিভিটির মতো সুবিধা যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের দেশীয় পণ্যে।
দেশের অভ্যন্তরে প্রতি বছর 25 থেকে 30 লাখ ইউনিট ফ্রিজ বিক্রি হয়। গত বছর দেশে প্রায় 6 থেকে 7 লাখ এসি বিক্রি হয়েছে। বর্তমানে দেশের টিভির বাজার 5.5 কোটি টাকার। সরকারও এ খাতে নীতি সহায়তা দিচ্ছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তাদের মতে এতে উৎপাদন খরচ বেড়ে রুগ্ন হবে আরও কারখানা, ফলে কমবে বিনিয়োগ এবং রপ্তানি সক্ষমতাও। প্রতিযোগিতায় টিকে থাকতে শিল্প এবং রপ্তানিমুখী খাতে দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ সংশ্লিষ্টদের। হাজেরা শিউলির প্রতিবেদন। জ্বালানি তেলের মূল্য বাড়ার চাপ কাটিয়ে না উঠতেই বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে শঙ্কিত শিল্প মালিকরা। চতুর্মুখী খরচের চাপে পিষ্ট অধিকাংশ শিল্প খাত যখন লোকসানে, সেই সময় বিদ্যুতের অতিরিক্ত মূল্যহার গোদের উপর বিস্ফোরা বলে মনে করছেন উদ্যোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, আয় না বাড়লেও জ্বালানি, পরিবহন ও শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন খাতে খরচ বেড়েছে। কয়েক বছর ধরে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে শিল্পের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি দেশের শিল্প খাতের প্রতিযোগিতার সক্ষমতা কমবে ব্যাপকভাবে। অর্থনীতিতে এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে বিদ্যুৎটা এনশিওর করা। যেখানে আমরা এখন বিদ্যুৎ এনশিওর করতে পারতেছি না, আমরা জেনারেটর চালিয়ে আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। গভর্নমেন্ট যদি আবারও বিদ্যুতের দাম বাড়ায় তাহলে এইটা হবে গোদের উপর বিস্ফোর। কাঁচামাল ও পরিবহন খরচ বৃদ্ধির সাথে বিদেশি ক্রেতাদের দাম কমানোর দাবি ও রফতানি কমায় সংকটে প্রধান রফতানি খাতে তৈরি পোশাক শিল্প। নানামুখী খরচের সাথে নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির ভার বহনের সক্ষমতা নেই দাবি করে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ শিল্প মালিকদের। কোন দিকে আমরা কস্ট মিনিমাইজ করবো? বায়ার প্রাইস কমাচ্ছে, এদিকে আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়তেছে, তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম সব কিছুই বাড়তেছে। সো আমাদের মনে হয় এই জায়গার মধ্যে আমাদের সামনে টিকে থাকাটা আসলে বেশ চ্যালেঞ্জিং আমি বলবো। আমাদের লোকাল যে কস্ট যে বাড়ে, সেই বাড়ার সাথে বিদেশের প্রাইজের সাথে কোনো সম্পর্ক নেই। তারা আমাদেরকে কিন্তু বিন্দুমাত্র কোনো এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়ায় না। অর্থনৈতিক সংকটে স্থবির সিমেন্ট, রড শিল্প সহ পুরো নির্মাণ খাত। তাই বিদ্যুতের বাড়তি মূল্যহার প্রত্যাহার চেয়ে সরকারের কাছে দাবি জানিয়েছে ইস্পাত খাতের ব্যবসায়ীদের সংগঠন বিএসএমএ। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে ইতি রানী নামের এক নারী এবং তার 2 শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের প্রাথমিক ধারণা, 2 সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে বা শ্বাসরোধ করে হত্যার পর নিজেই আত্মহত্যা করেছেন সেই নারী। তবে নিহতের স্বামী এবং স্বজনদের দাবি এটি কোনো আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাটি খতিয়ে দেখছে সিআইডির ফরেনসিক টিম। অলি আহমেদের ছবিতে বাকিটা জানাচ্ছেন সুজন আকন। বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোর সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও এখানে আয়ার কাজ করতে এসেছিলেন বরগুনা পৌরসভার কালীবাড়ি এলাকার ইতিরানী। তবে সেদিন সাথে ছিল তার 2 কন্যা সন্তান, 12 বছরের আরাধা আর 3 বছরের অনুরাধা। দুপুর গড়িয়ে বিকেল হলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হয় দায়িত্বরত কেয়ারটেকারের। পরে পুলিশ এসে 3 তলার 2টি কক্ষ থেকে উদ্ধার করে মা ও 2 মেয়ের নিথর দেহ। ভেতর থেকে দরজা বন্ধ ও মৃতদেহের পাশে ঘুমের ওষুধ পাওয়ায় প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যা। এর পেছনে কোনো মোটিভ থাকে, যদি কোনো কেউ কোনো দুর্ঘটনা ঘটিয়ে থাকে তাহলে সেটি তো আমরা উদ্ঘাটন করবই। আর যদি এটা স্রেফ সুইসাইডাল হয় তাহলে আমরা যে আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়া আমরা সম্পন্ন করব। তবে পুলিশ ও প্রশাসনের এই আত্মহত্যার দাবিকে শুরুতেই নাকচ করে এটি পরিকল্পিত হত্যা বলে দাবি নিহতদের পরিবারের। গলা চাপে এখানে শ্বাসনালী বন্ধ করে মারা হয়েছে। এই তো আমি দেখেছি, বাচ্চাকে দেখছি, দাদা এই বাচ্চাকে খালাও। এখন তো আমার স্ত্রীর বাচ্চার গলায় দাগ পাইছি, তা তো হত্যা কিছু নাই, শুধু হত্যা। হত্যার আমরা বিচার চাই। ডাকবাংলোর সিসিটিভি ক্যামেরার 2 মিনিট 19 সেকেন্ডের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ভিডিওটির শেষ দিকে ইতিরানীর হাতে কালো ব্যাগ নিয়ে একটি কক্ষে প্রবেশ করলেও সেই ব্যাগটি পাওয়া যায় পাশের কক্ষে তার বড় মেয়ের মরদেহের পাশে।
এদিকে পুলিশ দরজা ভেঙে মরদেহ বের করার কথা বললেও দরজা ভাঙার কোনো চিহ্ন দেখেননি বলে জানিয়েছেন স্বজনরা। এছাড়া একটি কক্ষের জানালায় কোনো গ্রিল না থাকায় ঘাতক অনায়াসে পালিয়ে যেতে পারে বলে মনে করেন তারা। এইরকম ঘটনা যেন আর নারীর উপর হয় না, আপনারা এইটা সূক্ষ্ম বিচার করেন। কি কায়দা ভাঙলো দরজা বা ভিতর থেকে সিটকেনি দেওয়া, আমার এই জায়গায় সন্দেহ হয়। আমরা এর ফাঁসি চাই, এর বিচার চাই। ইতিরানী ও তার 2 মেয়ের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্বজনরা। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে। আর মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে কাজ শুরু করছে জেলা সিআইডির ফরেনসিক টিম। সুজনা কোন, এখন বরগুনা। দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী বিপ্লব হতে পারে দ্বিতীয় পদ্মা সেতু। যে সেতুটি ঘিরে আগ্রহ বাড়ছে পাবনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। রাজধানী ঢাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করার লক্ষ্যেই পাবনার কাজিরহাট, রাজবাড়ীর দৌলদিয়া এবং মানিকগঞ্জের আরিচার মধ্যে ওয়াইড টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি পাবনাবাসীর। সোহাগ মল্লিকের ছবিতে মাসুদ রানার প্রতিবেদন। পাবনা একসময় ব্যবসা বাণিজ্যে অত্যন্ত সমৃদ্ধ ছিল। 90 দশকে যমুনা সেতু নগর বাড়িঘাট থেকে স্থানান্তর করে সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার পর থেকে জেলার ব্যবসা বাণিজ্য স্থবিরতা নেমে আসে। যমুনা সেতুর পরিকল্পনা গ্রহণের আগে থেকে পাবনাবাসীর দাবি ছিল সেতুটি নগর বাড়িঘাট থেকে আরিচা পর্যন্ত বিস্তৃত করার। যমুনা সেতু হওয়ার পূর্বে পাবনা দিয়ে উত্তরবঙ্গের 16 জেলার সকল যানবাহন রাজধানী ঢাকায় যাতায়াত করত। বর্তমানে যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচল করলেও তাতে সময় ও অর্থ বেশি খরচ হচ্ছে। সময় ও অর্থ বাঁচাতে যাত্রীদের অনেকেই কাজিরহাট, আরিচা নৌরুটে স্পিডবোট, লঞ্চ এবং ফেরিতে যাতায়াত করেন। এতে কৃষিপণ্য পারাপার সহ অন্যান্য জটিলতা হওয়ায় কাজিরহাট, দৌলদিয়া, আরিচা ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি পাবনাবাসীর। এই সেতুটি হলে পরে আমাদের এই অত্র এলাকার জনগণ যাতায়াতের খুব সুবিধা হবে। সরকারের কাছে একটাই আবেদন, আমাদের এই সেতুটা যেন হয়। একই দাবি তুলেছে পাবনা চেম্বার অফ কমার্স, মোটর মালিক সহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠন। ওয়াই ব্রিজটা হলে শুধু আমাদের পাবনা থেকে 8 জেলা বা 16 জেলা নয়, আমাদের রাজবাড়িও হয়ে যাবে। রাজবাড়ি হলে আরও প্রায় 16 জেলার সংযোগ হবে। তাহলে 32টা জেলা আমাদের কানেক্টিভিটি হবে সারা দেশের সাথে। আমরা এখনো বুক বেঁধে আছি যে আমাদের এখানে যে ওয়াই টাইপের একটি সেতু, দীর্ঘদিন এটা কিন্তু আমরা দাবি করে আসছি যে পাটুরিয়া, কাজিরহাট, আগে ছিল নগরবাড়ি, এখন ভাটিতে চলে গেছে কাজিরহাট, ঠিক আছে, পাটুরিয়া, কাজিরহাট, দৌলদিয়া। স্মারকলিপি বা দাবিনামা পেলে অবশ্যই তা গুরুত্বের সাথে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করি, তাহলে আপনাদের স্মারকলিপি বর্ণ যে কোনো মাধ্যম থেকে দাবিটি আসলে আমরা সেটি ভালো হবে এবং আমরা সেটি সরকারের যথাযথ কর্তৃপক্ষের নজরে নিয়ে আসব। জেলার কৃষিপণ্য সহজে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দ্রুত প্রেরণ, উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে অবিলম্বে কাজিরহাট, দৌলতিয়া, আরিচা ওয়াই টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি পাবনাবাসীর। এখন পাবনা। ফুটবল খেলা কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে কিশোরগঞ্জের ভৈরবে 2 গ্রামবাসীর সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় রেল স্টেশন এলাকা। রাতভর সংঘর্ষে 8 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত 30 জন। বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট এবং ঢাকা কিশোরগঞ্জ রুটের ট্রেন চলাচলও। ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী। পরে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দীর্ঘ প্রায় 5.5 ঘন্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। মশিউর কায়েসের প্রতিবেদন। যে স্টেশন ট্রেনের হুইসেল আর যাত্রী কোলাহলে মুখর থাকে সারাদিন, সেই ভৈরব রেল স্টেশন বৃহস্পতিবার রাতে পরিণত হয় রণক্ষেত্রে। ইট পাটকেল, ধাওয়া পাল্টা ধাওয়া আর চরম উত্তেজনায় রাতভর অচল হয়ে পড়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল জংশন। প্রায় 2 সপ্তাহ আগে পঞ্চবটি ও জগন্নাথপুর গ্রামের যুবকদের মধ্যে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুবকের উপর হামলার ঘটনা ঘটলে উত্তেজনা ছড়িয়ে পড়ে 2 গ্রামে।
রাত 9টার দিকে দুই পক্ষ ভৈরব রেল স্টেশনের 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে পুরো স্টেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ভাঙচুর করা হয় স্টেশনের বিভিন্ন স্থাপনা। আহত হয় 8 পুলিশ সদস্য সহ অন্তত 30 জন। সংঘর্ষের কারণে বন্ধ হয়ে যায় দেশের অন্যতম ব্যস্ত রেলপথ। ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা কিশোরগঞ্জ রোডে প্রায় 5.5 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশন ও আউটার সিগন্যালে আটকা পড়ে 6টি গুরুত্বপূর্ণ ট্রেন। এর মধ্যে ছিল মহানগর গোধূলি, পারাবত এক্সপ্রেস, 11 সিন্ধুর গোধূলি, মহানগর এক্সপ্রেস, নরসিংদী কমিউটার ও কন্টেনার ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। ভৈরবের মানুষ এরকম কি ভাগ হয়ে গেছে যে প্রশাসন তাদের নিয়ন্ত্রণ করতে পারে না। প্রায় সময় এই ধরনের ঘটনা ঘটে ভৈরবে। কেন ভৈরব কি বাংলাদেশের মধ্যে আলাদা কোনো ইউনিটি নাকি যে তারা যা খুশি তাই করবে? এটা ঝগড়া না, এটা দুইটা পক্ষের মধ্যে মারামারি। তো এই যে দুই পক্ষের মারামারির কারণে লম্বা একটা সময় ট্রেন বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য মোতায়েন করা হয়। দীর্ঘ 5.5 ঘন্টা চেষ্টার পর রাত 1:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং স্বাভাবিক হয় ট্রেন চলাচল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গুদুলি আসলো এবং চলে গেল। আর পরবর্তী তোলে 11 গুদুলি আমাদের রেল স্টেশনে আসছে এবং ইঞ্জিনগুলোর উপর এটাও কিশোরগঞ্জের দিকে চলে যাবে। আমরা আশা করতেছি পরবর্তীতে গাড়িতে আর কোনো সমস্যা হবে না। তুচ্ছ একটি ফুটবল ম্যাচের বিরুদ্ধে দীর্ঘ সময় থমকে যায় দেশের গুরুত্বপূর্ণ রুটে রেল চলাচল। রাতভর আতঙ্ক, ভোগান্তি আর সহিংসতার ঘটনায় উদ্বেগ তৈরি হয় স্থানীয়দের মধ্যেও। তাদের দাবি, বিষয়টি যেন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে কর্তৃপক্ষ। মশুর কায়েস, এখন কিশোরগঞ্জ। ঈদের আমেজ শেষে আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারগুলো। ঈদের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে সবজি এবং মাছের বাজার দাম কিছুটা চড়া রয়েছে, তবে মাংসের দামে কিছুটা স্বস্তি রয়েছে। সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছেন হাসিব বিল্লাহ। হাসিব, ঈদের পর প্রথম সাপ্তাহিক বাজার কেমন দেখছেন? শাকসবজির দাম, মাছ মাংসের দামও কেমন, আর ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, ঈদের ছুটিতে যেহেতু অনেকেই ঢাকা শহরের বাসিন্দা যারা, তারা বাড়িতে গিয়েছিলেন, বাড়ি থেকে অনেকে আবার ফিরতে শুরু করেছেন। সরকারি কর্মজীবীরা মূলত যে অফিস করা শুরু করেছেন, তারপরে আমরা দেখেছি এখন পর্যন্ত কিন্তু অনেকেই ঢাকা ফেরেননি, যে কারণে কিন্তু এখন পর্যন্ত ক্রেতা সাধারণ কিছুটা কম বলে লক্ষ্য করা যাচ্ছে। এখানে যারা দেখছেন যে কারওয়ান বাজারে যে আড়ত, এখন পর্যন্ত মূলত রাত 12টা থেকে সকাল এই 8টা 9টা বা 10টা পর্যন্ত থাকবেন এই যে আড়ত বা পাইকারি যারা বিক্রেতা, তারা বিক্রি করছেন পাইকারি দামে যেসব পণ্য, এবং এই পণ্যগুলো কিনতে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু ক্রেতারা আসেন, যারা মূলত বিভিন্ন হোটেলে কিংবা মেসে কিংবা যারা বিভিন্ন কাঁচা বাজারে সবজি বা বিক্রি করেন, তারা এখান থেকে যেসব সবজি কেনেন তাদের বলছিলেন যে বিক্রেতারা যে এই সংখ্যাটা কিছুটা কম, কারণ এখন পর্যন্ত পুরোপুরি সাধারণ মানুষ ঢাকা শহরে এসে পৌঁছাননি, এ কারণে সবজির প্রতি কিছুটা দাম কম বলে তারা বলছেন। এখানে যে সবজিগুলো দেখছেন, এখানে সবচেয়ে বেশি কিন্তু বিশেষ করে টমেটোর দাম বাড়তির দিকে, প্রায় 90 টাকা থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি রেট, অর্থাৎ 5 কেজি নিলে কিন্তু প্রায় 100 টাকা করে টমেটো কিনতে হবে। যদিও টমেটোর দাম সবচেয়ে বেশি, যদিও ঈদের আগে কিন্তু 50 থেকে 60 টাকা দর ছিল, তবে বাকি বেশিরভাগ সবজির দাম কিন্তু কিছুটা কমেছে। বিশেষ করে পেঁপে 25 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে পাইকারি রেটে। আমি পাইকারি রেটের কথাগুলোই বলছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে বেগুনের দাম 35 থেকে 40 টাকা, মরিচ 40 টাকা, চিচিঙ্গা 30 টাকা, লাউ 10 থেকে 15 টাকা পিস, জালি 15 থেকে 20 টাকা, পটল 20 থেকে 25 টাকা, ধুন্দল 20 থেকে 15 টাকা, বরবটি 30 থেকে 40 টাকা। মূলত কেউ যদি চায় যে কিছুটা 5 কেজি নিতে গেলে কিন্তু এই দরে কিনতে হবে, তবে কেউ যদি 2-1 কেজি করেও কিনতে চায় তাহলে কিন্তু এরকম দরই কিন্তু এরকম এখানে বিক্রি হচ্ছে। যদিও এই পাইকারি দর থেকে যখন লোকাল বাজারে কিনতে গেলে সেখানে কিন্তু দাম কিছুটা বাড়তি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া মুরগির ক্ষেত্রে কিন্তু
ঈদের সময়ে যে দাম ছিল সে দাম কিছুটা কমে এসেছে, এখন 160 টাকা করে বিক্রি হচ্ছে। মাছের দর কিন্তু কিছুটা বাড়তি, প্রতি কেজি মাছেই কিছুটা 20 থেকে 25 টাকা কিংবা 50 টাকা বেশি দরে কিনতে হচ্ছে মাছ। এই ছিল রওশন রাজধানীর কারওয়ান বাজারের খবর, বাজারের পরিস্থিতি। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ। এদিকে সপ্তাহের ব্যবধানে জামালপুরে কমেছে সব সবজির দাম, তবে অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, রসুন এবং আদার দাম। কেজি প্রতি সবজিতে দাম কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে জেলার সদর উপজেলার বিনন্দের পাড়া সবজির বাজার থেকে যুক্ত হয়েছেন জুয়েল রানা। জুয়েল, ছুটির দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন, কোন সবজি কত টাকা বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। রোশন, সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম জামালপুরে কমেছে, অপরিবর্তিত রয়েছে আলু, আদা, রসুন, পেঁয়াজের দাম। সব বিষয়ে বলা চলে ঈদের পরে এখন বাজারে সব ধরনের গ্রীষ্মকালীন যে সবজি রয়েছে সেই সবজিগুলো বাজারে ইতিমধ্যে আসতে শুরু করছে, অর্থাৎ মোটামুটি এখন সব ধরনের সবজির দাম কমলেও এখনো ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে সাধারণ মানুষের। আজকে আমি যে হাটটিতে রয়েছি, হাটে আমরা সকাল থেকেই ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি, সবজি বিক্রেতার সাথে কথা বলেছি। তারা যে বিষয় বলছে, আজকে এই হাটে আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, করলা বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, শসা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি ধরে, ধুন্দল, ঝিঙা এগুলো গ্রীষ্মকালীন সবজি, সেগুলো বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি ধরে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 টাকা কেজি ধরে। অর্থাৎ এই যে সবজিগুলো বিক্রি হচ্ছে সেটি কিন্তু গ্রীষ্মকালীন সবজি, এগুলো দাম কিছুটা কমলেও এখনো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। অর্থাৎ এই যে মানুষগুলো সবজির দাম কমছে 10 থেকে 15 টাকা, যে গত সপ্তাহে আমরা দেখছি 60 থেকে 65 টাকা, 55 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, সেটি 40 থেকে 45-55 টাকার মধ্যে কিন্তু এই মুহূর্তে বিক্রি হচ্ছে। তারপরে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। আরেকটি বিষয় বলা চলে, বাজার মনিটরিং যদি করা হয় তাহলে কিছুটা সবজির দাম কমে আসবে। আরেকটি বিষয় বলতে, এই মুহূর্তে জামালপুরে কিন্তু গ্রীষ্মকালীন অনেক সবজি উৎপাদন হচ্ছে, সেই সবজিগুলো বাজারে আসতে শুরু করছে। অর্থাৎ এই বাজার মনিটরিং করে তাহলে দাম আরো কিছুটা কমলে সাধারণ মানুষের একটু স্বস্তি ফিরে আসবে। সব মিলিয়ে বলা চলে বাজার মনিটরিং করা গেলেই অর্থাৎ দামগুলো কমে আসবে। এই ছিল জামালপুর থেকে আমার সবজির সবশেষ তথ্য। রৌশন। রং, স্বাদ আর সুগন্ধির কারণে দেশজুড়ে পাহাড়ি হলুদের বিপুল চাহিদা রয়েছে, তবে রাঙামাটিতে দাম কমেছে শুকনো হলুদের। গেল বছরের তুলনায় এবার 3000 টাকা কমে মন প্রতি বিক্রি হচ্ছে 7000 টাকায়। এতে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। দামের এই পতনে ব্যবসায়ী সিন্ডিকেট আর বিদেশি হলুদ আমদানিকেই দুষছে কৃষি বিভাগ এবং ব্যবসায়ীরা। জিয়াউর রহমান জুয়েলের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। মশলা জাতীয় ফসল হলুদ উৎপাদনে পাহাড়ের মাটি, জলবায়ু ও আবহাওয়া খুবই উপযোগী। সনাতন পদ্ধতিতে জুম চাষিরা সাথী ফসল হিসেবে বাণিজ্যিকভাবে চাষ করেন হলুদের। উৎপাদন খরচ কম আর স্বল্প পরিশ্রমে লাভও বেশি হওয়ায় পাহাড়ির পতিত জমিতেও বাড়ছে এর চাষাবাদ। চৈত্র বৈশাখ মাসে লাগানো হলুদ 9 থেকে 10 মাসেই পাওয়া যায় ফলন। মৌসুমে সাধারণত মানভেদে মন প্রতি 9 থেকে 10 হাজার টাকায় বিক্রি হয়, কিন্তু এবার মন প্রতি বিক্রি হচ্ছে 7000 টাকায়। এতে বীজ, সার, বালাইনাশক, শ্রমিক ও পরিবহন খরচ আর বাজারে প্রাপ্য দামের ফাঁকে লোকসানের মুখে পড়ছেন চাষিরা। ছিল 8000-9000, এবছর ছিল 7000, 7500 এরকম। দাম কম তো, গত বছর মানে 9000, 10000, 8000, এখন তো 7000 নিয়েছি। রং, স্বাদ আর সুগন্ধির কারণে পাহাড়ে উৎপাদিত হলুদের চাহিদা দেশ জুড়ে, কিন্তু এবারে দাম পতনে বিদেশি হলুদের আমদানিকেই দুষছেন ব্যবসায়ীরা। এখান থেকে আমরা ঢাকা, শ্যামবাজার, কারওয়ান বাজার এবং কুমিল্লা, চট্টগ্রাম, খাতুনগঞ্জ, এখানে আমরা মালগুলো পাঠাই। গতবার থেকে একটু এখন দাম কম আছে, গতবার আসলে দাম একটু বেশি। ইন্ডিয়ার হলুদ, বার্মার হলুদ, বিভিন্ন ইথিওপিয়ার হলুদ আছে, এগুলো যদি না আসতো আমার চাষিরা কিছু টাকা পাইতো। এবার শুকনো হলুদের দামের পতনে বাজারের ব্যবসায়ী সিন্ডিকেট ও বিদেশি হলুদের আমদানিকে দুষছেন জেলার এই কৃষি কর্মকর্তা। বাজার সিন্ডিকেট যারা ব্যবসায়ী আড়তদার, তারা হয়তো এটা সিন্ডিকেট করতে পারে। আর আরেকটা হতে পারে যে সরকার যদি বাহির থেকে হলুদ আমদানি করে এই সময়টায়, সেক্ষেত্রে আপনার ওই হলুদের দামটা পড়ে যেতে পারে। চলতি বছর রাঙামাটি জেলায় 2250 হেক্টরেরও বেশি জমিতে শিলং, পাবনা ও দেশীয় এই 3 জাতের হলুদের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3420 মেট্রিক টন।
এখন রাঙামাটি। দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে সুপেয় পানির সংকট। সম্প্রতি বসানো ডিপ টিউবওয়েলে অস্বাভাবিক গরম এবং লবণাক্ত পানি উঠছে। একই সঙ্গে পানির আশপাশে দিয়াশলাই জ্বালালেই আগুনের শিখা জ্বলে ওঠে। এসব কারণে নানা ধরনের গুঞ্জন এবং শঙ্কা ছড়িয়ে পড়েছে। ভূগর্ভস্থ পানির স্তরে পরিবর্তন, পানিতে রাসায়নিক মিশ্রণ, গ্যাসের উপস্থিতি কিংবা কোনো প্রাকৃতিক কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে ধারণা স্থানীয়দের। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সোহান মাহমুদের প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পানির কলে স্বাভাবিক ঠান্ডা পানির পরিবর্তে এখন গরম ও লবণাক্ত পানি উঠছে। এদিকে পানির কলের আশেপাশে দিয়াশালাই জ্বালালে আগুনের শিখা জ্বলে উঠছে, যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। 2020-21 অর্থবছরে জাইকার সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্পের অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় 3টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য নিরাপদ পানি ও আর্সেনিক মুক্ত সুপেয় পানি নিশ্চিত করা হলেও এখন টিউবওয়েল থেকে গরম ও লবণাক্ত পানি উঠছে, যা ব্যবহারে ডায়রিয়া, চুলকানি সহ নানা রোগবালাই বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ট্যাপগুলাতে ওই যে পানি বের হওয়ার সাথে সাথে শো শো শব্দ হয়। হঠাৎ হাত ধুতে ধুতে দেখছি যে গরম পানি। তখন বড় ভাইরা ছিল, ওরা এমনি ম্যাচ ছিল ওদের কাছে, ম্যাচলে তখন আগুন ধরাতে গেছে, দেখছে যে আগুন ধরতে লেগেছে। এসব কল থেকে গরম পানির পাশাপাশি বের হচ্ছে বাতাস। পানির কাছে দিয়াশালাই জ্বালালেই জ্বলে উঠছে আগুনের শিখা। এতে এলাকা জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পানি খাইলে ডায়রিয়া হচ্ছে, পেটের ব্যথা হচ্ছে, অনেক মানুষ, আমার ছেলে মেয়ে অনেকদিন অসুখে ভুগছে। পানিতে মনে হচ্ছে যে চা হয়ে যাবে, এত গরম পানি। আমরা কাপড় খাঁচতে পারি, কাপড়ের রং ভিন্ন হয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জে পানির দুর্ভোগ দূর করতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো ছাড়া এই সমস্যা দূর করা সম্ভব নয় বলে জানায় পৌর কর্তৃপক্ষ। 1000 গভীর ফিটে যে আমাদের 3টে ডিপ টিউবওয়েল আছে, সেটা হলো অনুসন্ধানী ডিপ টিউবওয়েল। এটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তারা চিন্তা করেছিলেন যে 120 ফিটে যে পানিটা পাওয়া যাচ্ছে সেটা থেকে আয়রন আর্সেনিক থাকার কারণে পানি ব্যবহার করতে পারছে না। এর জন্যই 1000 ফিটে গেছিলেন। যাওয়ার পর দেখছি যে পানি গরম এবং লবণাক্ত। আমাদের এখানে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে অলরেডি, যে প্রজেক্টটা আমাদের এখন এখানে আছে। এই প্রজেক্টটা পাস হলে সেখানে আমাদের নদীর পানি তুলে বিশোধন করে পাইপলাইনে সরবরাহ করা হবে। এটা আমাদের, এবং পরবর্তী আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যতগুলো কাজ হবে মোটামুটি সবগুলো সার্ভিস ওয়াটার বেস কাজ হবে, এইভাবে আমরা প্ল্যান করছি। অন্যদিকে দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উপজেলা প্রশাসনের। বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমার অন্যান্য যে দপ্তরগুলো আছে তাদেরকে জানাবো, এবং পরীক্ষা নিরীক্ষার পরে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো। সাধারণ পানিতে ক্লোরাইডের মাত্রা প্রতি লিটারে 150 থেকে 600 মিলিগ্রাম, কিন্তু এসব পানিতে মাত্রা বেড়ে 1280 মিলিগ্রাম ছড়িয়েছে, যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি। এখন চাঁপাইনবাবগঞ্জ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবানন সরকারের মধ্যে হওয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। পাশাপাশি বৃহস্পতিবার হিজবুল্লাহর চালানো পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আর ইসরায়েলের হামলায় একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলে থাকা জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত এবং 2 জন আহত হয়েছে বলে জানা যায়। ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি আলোচনা লেবাননের জন্য অপমানজনক বলেও মন্তব্য করেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীর নেতা নাইম কাশেম। যদিও হিজবুল্লাহ নতুন যুদ্ধবিরতি প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেনি বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। লেবাননের শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লাহর সঙ্গেও কথা বলেছেন বলে দাবি করেন তিনি। যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি নিয়েও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে দক্ষিণ লেবাননে লাগাতার ইসরায়েলি বিমান এবং ড্রোন হামলায় দুর্বিষহ সাধারণ মানুষের জীবন, যার প্রভাবে লেবাননে বসবাসরত আশ্রয়হীন বাংলাদেশি প্রবাসীদের মানবিক সংকটও চরমে পৌঁছেছে। এছাড়া সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত লেবাননে 5 বাংলাদেশি নিহত এবং চিকিৎসাধীন রয়েছেন আরও 4 জন। লেবানন থেকে জুবায়ের আহমেদের প্রতিবেদন। যুদ্ধবিরতির আলোচনা ও শান্তি ফেরাতে নানান কূটনৈতিক তৎপরতা চললেও দক্ষিণ লেবাননে এখনও থামেনি হামলা ও আতঙ্ক। নাবাতিয়ে সুর এবং দাহিয়ে সহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলার ঘটনায় বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন।
অনেক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে একসময়ের ব্যস্ত জনপদগুলো এখন অনেকটাই জনশূন্য। এরকম পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে বাংলাদেশি প্রবাসীরা। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় এখনও অনেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। নির্দিষ্ট বাংলাদেশি আশ্রয় কেন্দ্র না থাকায় অনেকেই নিরাপদ স্থানে সরে যেতে পারছেন না। আবার যারা সায়দা ও আশেপাশের তুলনামূলক নিরাপদ এলাকায় আশ্রয় নিয়েছেন তাদেরও দিন কাটছে মানবেতর পরিবেশে। আমাদের সাইডাতে আশ্রয় কেন্দ্র না থাকাতে তারা তাদের কর্মস্থলে আবার যাইতেছে, কর্মস্থলে গিয়ে তারা আহত নিহত এবং অনেক লোক 5 জন বাংলাদেশি প্রবাসী ভাই মারা গেছে। কাজ নাই, কর্ম নাই, ঘর ভাড়া দিয়ে খানা খরচ দিয়ে থাকতে পারতেছি না। সবারই একটা দাবি যেন ওনারা যেন একটা আশ্রয় কেন্দ্রের একটা ব্যবস্থা করে দেন। কেউ ছোট্ট টিনের ঘরে, কেউ বা ভূগর্ভস্থ কক্ষে পরিবার নিয়ে বসবাস করছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ন্যূনতম স্বাস্থ্যসেবার সংকট দেখা দিয়েছে। যুদ্ধের কারণে কর্মস্থল বন্ধ হয়ে যাওয়ায় অধিকাংশ প্রবাসী কর্মহীন হয়ে পড়েছেন। ফলে পরিবার পরিজনের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা। আমরা তো রেমিটেন্স যোদ্ধা, আমরা তো কামাই করে বাংলাদেশেই পাঠাবো। এই যুদ্ধ স্থিরকাল থাকবো না, হয়তো আজ কালক শেষ হবো, তখন তো আমার টাকা বাইসে থাকলে পাঠাবো। আর এখন পরিস্থিতি খুবই খারাপ। আমাদের আগে একটা আশ্রয়কেন্দ্র ছিল, এখন আশ্রয়কেন্দ্র নেই। গেল 2 মার্চ লেবাননে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও 4 বাংলাদেশি। তবে দূতাবাস জানিয়েছে চলমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় বাংলাদেশিদের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের যারা কমিউনিটি মেম্বার আছে, আমাদের বিভিন্ন মাধ্যমে তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করি এবং তাদেরকে যে ধরনের সহায়তা তাৎক্ষণিকভাবে দেওয়া প্রয়োজন সেটা আমরা দিই। দূতাবাস সরকারের নির্দেশক্রমে এই সমস্ত প্রবাসীদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে খাদ্য সহায়তা সহ অন্যান্য আনুষঙ্গিক সহায়তা প্রদান করতে শুরু করে। 5 জন প্রবাসী বাংলাদেশি এখানে নিহত হয়েছেন। তার মধ্যে একজনের মৃতদেহ ইতিমধ্যে দেশে পৌঁছেছে। এগুলো পর্যায়ক্রমে দেশে চলে যাবে এবং দূতাবাসের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যুদ্ধসহ যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় লেবাননে বাংলাদেশিদের জন্য একটি কেন্দ্রীয় অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠার দাবি বহু প্রবাসীর। এখন লেবানন। এদিকে যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে খোলা চিঠি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্টকে লেখা খোলা চিঠিতে জেলেনস্কি বলেন, ইউরোপের যুদ্ধ আবারও যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দুতে না আসা পর্যন্ত অপেক্ষা করা ভুল হবে। এমন অবস্থায় নিজেদের মধ্যে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে রাশিয়া ইউক্রেনের শান্তি আসতে পারে বলেও উল্লেখ করেন তিনি। যুদ্ধ বন্ধ রেখে যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যদিও এমন দাবি এরই মধ্যে নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে আলাস্কার মার্কিন ঘাঁটিতে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। শান্তি আলোচনার জন্য 2 নেতার সাক্ষাৎ করা উচিত বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে উপেক্ষা করে ইউক্রেনকে আরও সহায়তা দিতে এবং রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতারা। খেলার খবর। সান মারিনো ম্যাচকে সামনে রেখে নতুন কোচ থমাস ডুলির অধীনে প্রথমবার পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে অনুশীলন সেরেছে টিম বাংলাদেশ। অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে সন্তুষ্ট থাকলেও আবহাওয়া হতে পারে বড় চ্যালেঞ্জ। নতুন কোচের কৌশল এবং পরিকল্পনা রপ্ত করতে ব্যস্ত সময় পার করছেন ফুটবলাররাও। ম্যাচে ভালো করার প্রত্যাশা হামজা শমীদের। ফারহান ইহসানের প্রতিবেদন। দীর্ঘযাত্রা শেষে গত সোমবার সান মেরিনোয় পৌঁছায় বাংলাদেশ দল। এরপর একে একে দলের সঙ্গে যোগ দেন শমিত সোম, জায়ান আহমেদ এবং ইংল্যান্ড থেকে আসা হামজা চৌধুরী। সব খেলোয়াড়কে একসঙ্গে নিয়ে বৃহস্পতিবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অনুশীলন সেশন পরিচালনা করেন প্রধান কোচ থমাস ডুলি। অনুশীলনের পরিবেশ ও সুযোগ সুবিধা নিয়ে সন্তুষ্ট দল। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সান মেরিনোর আবহাওয়া। সবাই সুস্থ আছে, ভালো আছে, ওয়েদারেও কিছুটা আছে, হঠাৎ রোদ আবার হঠাৎ ঠান্ডা, তো সব দিকে মিলাই আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি চলতেছে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। তাতে দলে বেড়েছে প্রতিযোগিতাও। সঙ্গে নতুন কোচের কৌশল রপ্ত করতেও বাড়তি মনোযোগ দিতে হচ্ছে ফুটবলারদেরকে। নতুন কোচ বলতে উনি যতটুকু করাচ্ছে খুবই ভালো করাচ্ছে। ওনার প্র্যাকটিস অনেক এনজয় করতেছি। ওনার যে ফরমেশন বা ওনার যে ফিলোসফি, তো ওইটাকে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। বাদবাকিটা দেখা যাবে যে খেলার দিন বা এখন
আমরা কতটা ভালো করতে পারি। ইতিহাসে এই প্রথম ইউরোপের মাটিতে কোনো ম্যাচ খেলতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ সান মেরিনো ফিফা র্যাঙ্কিং এর একেবারে নিচের দিকে থাকলেও তাদের হালকাভাবে নিচ্ছে না টিম বাংলাদেশ। ইউরোপিয়ান টিম হিসেবে যদি কাউন্ট করি, ওরা কাদের সাথে খেলে এটা ইম্পর্টেন্ট। সো ম্যাচটা একটা কম্পিটিটিভ ম্যাচ হবে ডেফিনেটলি, এবং এখানে র্যাঙ্কিং কোনো ব্যাপারই না। এখানে দিন শেষে যারা ভালো খেলবে, প্ল্যানে যারা এক্সিকিউট করতে পারবে, তারাই এগিয়ে যাবে এই ম্যাচে। নতুন কোচ, নতুন পরিকল্পনা, আর হামজা চৌধুরীর মতো তারকাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ। সান মেরিনোর বিপক্ষে মাঠে সেই প্রস্তুতির প্রতিফলন দেখতে মুখিয়ে ভক্ত সমর্থকরা। ফারহান ইহসান, এখন। আর এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।